2024 লোকসভা নির্বাচনে অন্যতম তারকা কেন্দ্র হলো ঘাটাল। আর ঘাটালে এবার বলা চলে একেবারে স্টার ওয়ার, অভিনেতা দেব বনাম অভিনেতা হিরণের হাড্ডাহাড্ডি লড়াই। আর এই ভোট যুদ্ধে দেবের অন্যতম প্রধান অস্ত্র হলো ঘাটাল মাস্টার প্ল্যান। আজকের তারকা কেন্দ্রে মুখোমুখি দেব। লাইট ক্যামেরা অ্যাকশনকে দূরে সরিয়ে রেখে ঘাটালের কাছের এই লজই এখন দেবের আস্থানা, এবং এখান থেকে তিনি সকালে প্রচারে বেরিয়ে পড়ছেন, জনসংযোগ সারছেন। হ্যাঁ, এটাই আমার ঘর বলতে কি 10 বছর ধরে আমি এই এরিয়াতেই থেকেছি, কখনো ঘাটাল বা কখনো দাসপুর। তো এই নির্বাচনের জন্য নয়, আমার 10 বছর ধরে এটাই আমার ঘর, দ্বিতীয় হোম যদি বলা হয়, দ্বিতীয় বাড়ি। আর এখান থেকে প্রচার সারছো, জনসংযোগ করছো, এবং তুমি কিন্তু প্রথম থেকে প্রচারে নেমে পড়েছো। কোথাও কি একটু হাঁপিয়ে উঠছো? অনেক জায়গায় যেতে হচ্ছে। না, আমার মনে হয় কি মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে, সেই হাসি হাসি মুখ তুমি গেলে আজকে দেখতে পাবে। তো ওনাদের হাসি হাসি মুখ দেখেই সমস্ত কষ্ট, সমস্ত এই এত রোদ, এত গরম কিছুই বোঝা যাচ্ছে না। তারা যখন 2 ঘন্টা, আড়াই ঘন্টা দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য, আমাকে আশীর্বাদ করার জন্য, তাদের ওই ভালোবাসাটা দেখে আমার এই কষ্টটা মাথায় আসে। দেব যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু মানুষের ঢল এরকম জন অরণ্য চেহারা নিচ্ছে। আর প্রার্থী নিজে বলছেন যে মানুষের এই ভালোবাসাই তাকে আবারও টেনে এনেছে ভোটের ময়দানে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি বালিচকে প্রচারের মাঝে কিন্তু চায়ে চুমুক দিচ্ছেন দেব। নর্মালি তো খাওয়া যায়, নর্মালি তো দোকানে নেমে চা খাওয়া যায় না, বাট এই প্রচারের সময় সত্যি কথা বলতে গেলে মানুষের আবদার এবং এখানকার চাও সত্যি খুব ভালো হয়। ইনফ্যাক্ট যারা ভালো চা খেতে ভালোবাসেন, আমি বলছি ঘাটালে যে কোনো দোকানে চলে আসবেন, ঘাটালে যে কোনো দোকানে চলে আসবেন, সত্যি খুব ভালো চা পাওয়া যায়। একটু টায়ারিং হচ্ছিলাম, জাস্ট আর বাপিদাকে বললাম কি একটু চা খেলে ভালো হয়। হ্যাঁ চলো চা খাবো। আর যেহেতু আমি চা খেতে ভালোবাসি, যারা আমাকে চেনে তারা জানে আমি একটা সময় তো দিনে 15-20 কাপ চা খেতাম, এখন একটু কমেছে। বাট চা একটা অন্য, যারা চা খেতে ভালোবাসে তারা জানে চাটা কতটা এনার্জি দেয়। যতটা না ORS দেয় ততটা চা দেয় আমাকে এনার্জি। তারকার কেন্দ্রে এই মুহূর্তে সরাসরি কথা বলবো দেবের সঙ্গে। আমি দেখতে পাচ্ছি যে সকাল থেকে তুমি প্রচার করছো, আর শুধু আজই কেন বলবো, যবে থেকে তোমার নাম ঘোষণা হয়েছে তুমি হচ্ছে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট যে একদম প্রথম থেকে প্রচারে লেগে পড়েছো, এবং তোমার নিজের কনস্টিটিউয়েন্সি না, তুমি উত্তরবঙ্গ ঘুরে এলে। কেমন সাড়া পাচ্ছ? দেখো, আমরা তো আমার ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ আমার ক্ষেত্রে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে আসছে, আমরা নিজেরাই চমকে আছি কি আমি 10 বছরের সাংসদ আমার এলাকায়। এবারে যেভাবে মানুষ হই হই করে আসছে দেখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য, তো ডেফিনেটলি কোথাও যেন মোর দ্যান এ ক্যান্ডিডেট মানুষ দেব কোথাও যেন খুব হ্যাপি যে মানুষের এখনও দেবের প্রতি বিশ্বাস, দেবের প্রতি ভালোবাসা, এবং কোথাও যেন আস্থা আছে ছেলেটার প্রতি। তো ওভারঅল তুমি যদি বলো মানুষ, তা ডেফিনেটলি আমি শুরু করার আগে, বা যেহেতু আমি ভেবেছিলাম যে এবার রাজনীতি করবো না, আমি এতটাও ভাবিনি কি এইভাবে আমি জনসংযোগ বা এইভাবে মানুষের একটা উন্মাদনা বা আমাকে ঘিরে বা আমাকে নিয়ে যে আসা স্বপ্নটা, সেটা এখনো বেঁচে আছে, বা এখনো মানুষ চায় কে দেবী যেন।
একদম তোমার কথার পরিপ্রেক্ষিতে বলবো যে তুমি প্রথমবার আমাদের সঙ্গে শেয়ার করেছিলে যে আর রাজনীতিতে থাকতে চাই না আমার সঙ্গেই। এক্স্যাক্টলি। সো এই যে যখন ফিরে এলে মানে পেছনে কি ঘাটালের মানুষের ওই মুখগুলো ভেসে উঠেছিল, নাকি ঘাটাল মাস্টার প্ল্যান খুব ইম্পর্টেন্ট ছিল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ভালোবাসা যেগুলো আবার তোমাকে টেনে এনেছে? সবটাই কিছু না কিছু হবে। ছেড়েছিলাম ঘাটালের মানুষের মুখ দেখে, কারণ আমার কোথাও যেন মনে হচ্ছিল কি যেই দাবিগুলো ঘাটাল লোকসভা কেন্দ্রে ছিল সেগুলো দেব হিসেবে আমি অ্যাজ এ সাংসদ হিসেবে করতে পারছিলাম না। নির্বাচন যে কোনো দলের জন্য একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা সময়। এটা আমার দল না, বিজেপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস সব দলেরই, মানে অন্যান্য রাজ্যে তাদের দল। একটা ইলেকশনের আগে আমি আমার দলকে ব্ল্যাকমেলও করতে চাইছিলাম, অনেকে দেখুন আমি চলে যাচ্ছি দৌড়াদৌড়ি, সেটার মধ্যে ছিলাম না আমি। আমি দলকেও বলেছিলাম কি আমার কোনো সিট লাগবে না, আমাকে আমি জাস্ট প্রচারটা করে দেবো, যেহেতু আমিও চাই না দলের কোনো ক্ষতি হোক। হ্যাঁ, আমি দলের সঙ্গে অনেক কর্মী আছে যারা দলের কোনো পোস্ট পায় না, তারা দলের ঝান্ডা নিয়ে নেমে পড়ে, প্রার্থীরা তাকে চেনেও না হয়, অনেকে এবার টিকিটও পায়নি। তো সেই হিসাবে আমি কাজ করতে চাই। দিদি চাইলেন কি না তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমরা ছাড়তে চাইছি না, তুমি কোন সিট থেকে দাঁড়াবে, তোমার যদি মনে হয় ঘাটাল থেকে না দাঁড়াতে চাও তাহলে তুমি অন্য কোনো সিট থেকে দাঁড়াতে পারো। আমি দিদিকে একটাই কথা বলছিলাম, যদি দাঁড়াই তো ঘাটাল থেকে দাঁড়াবো, নাহলে অন্য কোনো সিট থেকে দাঁড়াবো না। কারণ 10 বছরে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ যেই ভালোবাসা, যেই আপন ব্যাপারটা আমাকে দেখিয়েছে, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। রইল কথা দাঁড়াবো কি দাঁড়াবো, বললাম আমার মন খুলে অনেকগুলো কথা ছিল, তো লাস্টে ভাবিনি কি দল সেটাকে হ্যাঁ বলবে। আমাকে এই যে আমি এবার একটাই কথা হলো ঘাটাল মাসলা, কিন্তু আমি তো জানি কেন্দ্র দেবে না, কেন্দ্র আর রাজ্যের মধ্যে আমি জানি কে জিতবে, বাট আমার 10 বছরের অভিজ্ঞতা তাই বলছে কি যদি ইন্ডিয়া গভর্নমেন্ট আসে তাহলে একটা আলাদা যাবে, বা যদি এনডিএ আসে তাহলে একটা আমরা জানি কি হতে পারে। আমি মিথ্যে কথা বলতে পারবো না, বাট ঠিক আছে। তবে তুমি বললেন কি আমি ঘাটাল মাস্টার প্ল্যান তাহলে রাজ্য সরকার করবে। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। আমি দল ছেড়েছিলাম মানুষের জন্য, দলে ফিরেছি মানুষের জন্য। তো যেটা বললে কি সব কিছু মিলেমিশে দেখলাম কি আমি রাজনীতি ছাড়লেও ওই রাজনীতি আমাকে ছাড়তে চাইছে না, একদম ছাড়লো না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন তুমি, সেই চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু বড় বড় হোর্ডিংয়ে ছেয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ঘাটাল এবং তোমার লোকসভা কেন্দ্র অনেক জায়গায় বড় বড় হোর্ডিং পড়েছে। আবার হোর্ডিং নিয়েও বিতর্ক হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে হোর্ডিং জুড়ে রয়েছে দেব, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা তুলনামূলকভাবে একটু ছোট আকারে, এরকম বিতর্ক হচ্ছে, কি বলবে? যারা করছে তাদেরকে একটাই কথা বলি, এই হোর্ডিংগুলো কিন্তু অভিষেক বাবুর অফিস থেকে হয়েছে, এখানে দেব বা দেবের কোনো কর্মীরা বা আলাদা করে কোনো ঘাটাল লোকসভা কেন্দ্রে কোনো কর্মীরা করেনি। এই সমস্ত হোর্ডিংয়ের দায়িত্ব দিদি এবং অভিষেকের অফিসেই আছে। তো এইখানে কম সাইজ বড় সাইজ আমার মনে হয় না এখানে কোনো দ্বন্দ্ব আছে। এটা দেখো মানুষ না, আমি দেখতে পাচ্ছি কারো কাছে কোনো অজুহাত নেই বলে যে কোনো একটা টপিক নিয়ে তাকে সেটাকে কি বলবো, এটাকে একটা ঘটনা একটা বানাতে চাইছে। হিরণ চোর থেকে শুরু করে নানা বিশেষণে তোমাকে ভূষিত করেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে যদি বলি যে দেব কিন্তু চুপ রয়েছে, তুমি কিন্তু একটা সাইলেন্ট ওয়ার বা একটা নিঃশব্দ বিপ্লব, চুপ রয়েছে। না, আমি হিরণকে নিয়ে বললে আমার সত্যি খুব অন্যরকম ফিলিং আছে, কারণ সবাই তো চেষ্টা করছে জেতার জন্য, পদ্ধতি হয়তো সবারই আলাদা। আমি 10 বছরের যেই পদ্ধতি নিয়ে রাজনীতি করছি সেটার মধ্যেই আছি আমি। অনেক প্রার্থী এসছে, 10 বছরে অনেক প্রার্থী গেছে, কেউ হয়তো আমার পার্টি জয়েন করেছে, কেউ, সবারই স্টাইল আলাদা। হিরণ
আমার কথা হচ্ছে কি আমি এই কারণে আজ অবধি বিরোধী দলকে আক্রমণ করিনি, কারণ আমার দলের অনেকগুলো কাজ আছে, সেগুলো করলে আমি ভোটটা পাবো। যখন তোমার কাছে কোনো কাজ থাকে না, বা তোমার করা কোনো কাজ অ্যাজ নেই, বা দলের করা কোনো কাজ অ্যাজ নেই, তোমার কাছে ইজি হচ্ছে আক্রমণ করা। এবারে আমার দল অনেক কাজ করেছে, যেটা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ সেটাকে গ্রহণ করবে, এবং করেওছে গত 10 বছর। এবার আমরা এটাও 4 জুন যখন রেজাল্ট আসবে তখনও দেখা যাবে। এবারে হিরণ তো 3 বছর ধরে নিজেও তো খড়গপুরের এমএলএ কাউন্সিলর, তিনি তার 3 বছরে কিছু কাজ বলুন, একটা কাজও যদি দেখে দিতে পারে বা দুটো কাজও দেখে দিতে পারে, যা বলতে তাই হবে। যাদের কাছে কাজ থাকেন তারা শুধু আক্রমণ করতে পারে। মানে ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়কার সহকর্মী কোথাও কি মন থেকে খারাপ লাগে এইসব কথা শুনে? না, আমার মনে হয় আমি ব্যতিক্রম, এরা সব নর্মাল। মানে হিরণ বা যারা আক্রমণ করে বা মানে রাজনীতিতে কথা হবে, এটা তো নর্মাল। আমি ব্যতিক্রমী, আই এম এক্সেপশন, আই এম এ মিসফিট। আমি সেগুলো বলিনি আজকে নয়, 10 বছর ধরে। তো কোথাও যেন এরকম কথা সব তুমি টিভি খুললেই পেয়ে যাবে। মানে তো নিউজ চ্যানেল খুললে পুরো বলে গলি মারো গদ্দারো কো, এরকম প্রচুর স্লোগান ভাবে, এরকম প্রচুর ইলেকশন এলেই কোথাও যেন এই কথাবার্তার একদম একটা রকেটের গতিতে ছুটে আর কি। মানে মানুষ ইনসিকিউরিটির মধ্যে অনেক কিছু বলতে শুরু করে দেয়। তো আমার মনে হয় আমি ব্যতিক্রমী, আমার মনে হয় হিরণই ঠিক। মানে কোথাও যেন এই কথাগুলোই তো চলে ইলেকশনের বাজারে। তুমি নর্থ বেঙ্গল ঘুরে এলে, আমরা জানি যে লোকসভা বা বিধানসভা নির্বাচনে অতটা ভালো ফলাফল হয়নি নর্থ বেঙ্গলে, কিন্তু পঞ্চায়েতের ফলাফলটা খুব ভালো ছিল। তা এবার কি তৃণমূল বা দল চাইছে যে মানে পঞ্চায়েতের এই ফলাফলের হিসাবে একটু মেপে দেখতে লোকসভা নির্বাচনে, না একটা অ্যাসিড টেস্ট হতে চলেছে? মনে হচ্ছে উত্তরবঙ্গে এবার ফলাফল ভালো হবে তৃণমূলের। দেখো, আমি 3টে সিটে গেছি, আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ পজিটিভ বোঝা যায় না। মানে তবু আমাকে দেখার একটা দর্শক থাকে, মানে সেটা যদি আমি ফিল্টার করিও থাকি তবুও আমার খুব পজিটিভ মনে হচ্ছে। আমি বলে উচিত যে আমার এবারে নর্থ বেঙ্গলে জেতার পজিটিভ একটা ব্যাপার এসছে। তো টু হোপফুল, দেখা যাক, পার্টিও খুব হোপফুল। এই সমস্ত শিল্পীরা এসেছেন রাজনীতিতে, কেউ সফল হয়েছেন, কেউ হননি। রিসেন্টলি ব্রাত্য বসু বলছিলেন যে তার কথার পরিপ্রেক্ষিতে দেব কিন্তু সফল শিল্পী হিসেবে রাজনীতিতে এসে, দেব কিন্তু একজন সফল রাজনীতিবিদ। যে কোনো প্রফেশন থেকে একটা অন্য প্রফেশনে শিফট করা এফোর্ট তো থাকেই। মানে যতই যেই বলুন না লাকি বা ফরচুনেট, আমি বলবো তার পিছনে প্রচুর পরিশ্রম ছিল, মানে আছেও এখন। এবং মানুষের বিশ্বাস আদায় করাটা সহজ নয়। যারা আদায় করতে পারেন তারা চলে গেছে, তারা তো টিকিটও পায়নি। আমি কোনোদিনও রাজনীতিকে সেকেন্ড প্রফেশন হিসেবে নিই কে এটা আমার দ্বিতীয় কামাই না। আমি যতটা পেরেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি, এবং এমন কোনো মন্তব্য রাখিনি যাতে আমার মানে পলিটিক্সটার মধ্যে আমি আমার ইন্ডাস্ট্রিকে ঢুকিয়েছি। মানে ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্সকে ফিল্ম ইন্ডাস্ট্রি, আর এমনও কোনো কাজে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স করেছি। মানে আমি সমস্ত মানে মিঠুন দার সঙ্গে কাজ করেছি, যারা অন্য দলের প্রার্থীরা তাদের লড়েওছি। মানে যারা আমার দল দিয়ে কেউ যদি তাদেরকে আক্রমণ করতে আসে তারও স্ট্যান্ড না। এবারে এবং এটাও সত্যিকে যখন রাজনীতি করছি তার মধ্যেও আমি রং দেখি না। কারণ করোনার সময় বলো বা বন্যার সময় কে কোন দলের কর্মী, না সবাই আমার, হ্যাঁ সব সমস্ত কিছু। তো আমার মনে হয় কি এর পিছনে পরিশ্রম লাগে। তার চেয়ে বড় কথা, এই পুরো ক্রেডিটটাই না ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটার দিতে চায়, কারণ কোথাও যেন তারা বিশ্বাস করে। মানে অনেকেই এসছে, অনেকেই চলে গেছে। মানে আমার এটা 3rd টার্ম হতে চলেছে যদি জিতি। তো ঠিক আছে, আই এম রেডি। মানুষ যেই কি বলবো, যেই ভালোবাসা দেবে, যেইভাবে ভোটটা দেবে সেইভাবে মাথা পেতে নিও। তা আবার দেবকে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে কবে দেখা যাবে? 4 জুনের পর? হ্যাঁ, ফার্স্ট উইক অফ জুলাই থেকে। জুনের পর 1 মাসে আর একটা কাজ আছে, কারণ এত পরিশ্রম হয়তো একটু রিশেপ করতে হবে নিজেকে। তো সেই জন্য 1 মাসে একটা নিয়ে তারপরে 3 মাসে ইলেকশন, তারপরে কি হবে না সেটার জন্য। তো আমার মনে হয় ফার্স্ট উইক অফ জুলাই থেকে উইল স্টার্ট দ্য শুটিং অফ আমার টেক্কা। একদিনে কাজ বাকি আছে, সেটা শেষ করে তারপর আমরা খাদানে যাবো।